হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব কাইজু নাম্বার 8 এর এপিসোড 11। এপিসোডের শুরুতেই মিনা কাফকার এরিয়া পরিষ্কার করার কথা বলতে শুরু করে, যার ফলে রিন অবাক হয়ে যায়, কারণ মিনা তখন সেই এরিয়া থেকে 20 কিলোমিটার দূরে গেছিল। কিন্তু ঠিক তখনই মিনা একটা কাইজুকে উড়িয়ে দেয়, আর এটা দেখে সবাই শকড হয়ে যায়। আর আমরা দেখি মিনা এসব তার নতুন ইকুইপমেন্টের কারণে করতে পারছে। তখন মিনা আরও দুটো কাইজুকে উড়িয়ে দেয়, যার ফলে পুরো শহরে রক্ত ছড়িয়ে পড়ে, আর সবাই মিনার পাওয়ার দেখে আরও বেশি অবাক হয়ে যায়। এরপর মিনা বাকি কাইজুগুলোকেও ওড়াতে শুরু করে, আর ডিরেক্টর এখন বলেন, মিনা তো বড় কাইজু মারতে গিয়ে নারুমিকুর পিছনে ফেলে দিয়েছে। এই নেশন এবং দুনিয়ায় এখন এমন কেউ নেই যে মিনার মতো ফায়ার পাওয়ার কন্ট্রোল করতে পারে। এদিকে মিনা সেখানকার 6টা বড় কাইজুকে উড়িয়ে দেয়, যার ফলে সেখানে শুধু ছোট কাইজুরাই বেঁচে যায়, আর সেখানকার স্কোয়াড তাদের মারতে চলে যায়। এদিকে কাফকা এখন বলতে থাকে, তো কাইজুরা, তোমাদের কেমন লাগলো? দেখো, এটা কাফকা ডিভিশনের ভাইস ক্যাপ্টেন মিনার পাওয়ার। তখন রিন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়, আর কাফকাকে বকবক করার বদলে সবাইকে শেল্টারে নিয়ে যাওয়ার জন্য বলে। তখন সবাই দেখে যে তারা ধীরে ধীরে জিতছে, যার ফলে তারা খুশি হয়ে যায়। কিন্তু কিকোরু এবং নারুমির মনে হয় যে কোথাও গন্ডগোল আছে। নারুমি বলে, এখনও এটা শেষ হয়নি, কারণ যদি এর পেছনে কাইজু নাম্বার 9 এর হাত থাকে তাহলে এটা এত সহজে শেষ হতেই পারে না। হাসেগাওয়া বলে, আমারও তাই মনে হচ্ছে, কারণ যেভাবে কাইজুরা আমাদের ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করেছে সেভাবে তারা সেগুলোকে ধ্বংস করেনি। তার মানে নিশ্চয়ই তারা অন্য কোনো জিনিসের পেছনে আছে। তখনই আমরা দেখি যে কাইজু নাম্বার 9 কনসেন্ট্রেট করছে যাতে সে কাইজু নাম্বার 8কে খুঁজে পায়, কিন্তু সে কাইজু নাম্বার 8 এর সম্পর্কে কিছুই জানতে পারে না, যার ফলে সে এই জিনিসটা ছেড়ে তার প্ল্যানকে এগিয়ে নেয়। তখন সে নারুমির স্কোয়াডের দিকে ড্রেন থেকে জল বেরোতে শুরু করে, এবং নিচ থেকে একটা কাইজু বেরিয়ে আসে যার ফর্টিটিউড 9.0। তখন এখানে কিকোরু আর হোশিনার দিকেও একটা কাইজু এসে পড়ে, আর এভাবে টোটাল 5টা কাইজু আসে যাদের ফর্টিটিউড একই 9.0। এরপরে আমরা দেখি কিকোরু কাইজুটাকে খুঁজছে, আর এই সময় সেই কাইজুটা কিকোরুর ওপরে আক্রমণ করে দেয়। কিকোরু নিজেকে তার থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার সঙ্গীদের পুরো শরীর উড়ে যায়। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। নারুমি বলতে থাকে, এখন আমি বুঝতে পেরেছি যে কাইজুরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের পেছনে নয়, বরং আমাদের পেছনে আছে, যাতে ডিফেন্স ফোর্সের শক্তিশালী সোলজারদের হারিয়ে ডিফেন্স ফোর্সকে দুর্বল করে দিতে পারে, আর এখন তারা আমাদের মারতে এগোচ্ছে। ডিরেক্টর বলেন, আমি যতটা ভেবেছিলাম এটা তো তার থেকেও বেশি খারাপ। যাই হোক, যদি একটা নাম্বার কাইজু আসে তাহলে আমরা মাল্টিপল ক্যাপ্টেনদের তাকে লড়াই করতে পাঠাই, কারণ স্ট্রংগেস্ট ক্যাপ্টেনও একা একটা নাম্বার কাইজুকে হারাতে পারে না। আর ওপর থেকে সবচেয়ে খারাপ কথা তো এটা যে আমরা এখন সব কিছু একটা রুকির উপরে ছেড়ে দিয়েছি, যে এখন একাই সেই নাম্বার কাইজুকে সামলাবে। যাই হোক, আমি তার সাহায্যের জন্য কাউকে পাঠাতে পারি, কিন্তু তাতে আমাদের বেস ডিফেন্সলেস হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? এই সময় নারুমি কিকোরুকে বলে, আমার বোকা স্টুডেন্ট, তুমি নিশ্চয়ই এতটাও বোকা নাও যে আমাকে এখন তোমায় বলে দিতে হবে যে তোমার ব্যাকআপের জন্য আমি কাউকে পাঠাতে পারবো না, তো তাই তোমাকে জিনিসটা একাই হারাতে হবে। কিকোরু বলে, এখনো পর্যন্ত যখনই আমার উপর সমস্যা এসেছে আমাকে বাঁচাতে সবসময় কেউ এসেছে। আমি যতই খতরনাক কাইজুর সঙ্গে লড়াই করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো জিতিনি, কিন্তু আজ আমাকে এটা করতেই হবে। বোকা টিচার, তোমার জানা উচিত যেটা আগে থেকেই আমারই প্ল্যান, আমি কারোর আশাও করছি না। তখন কিকোরু তার স্যুটের পাওয়ারকে 94% পর্যন্ত পৌঁছে দেয়। এটা শুনে হোশিনা ইমপ্রেসড হয়ে যায়। তখন সবাই তাদের কাইজুদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়, আর এখানে কিকোরু কাইজুর উপরে আক্রমণ করে, কিন্তু সেই কাইজু খুবই দ্রুত, যার ফলে সে কিকোরুর আক্রমণ থেকে বেঁচে যায়। ডিরেক্টর বলেন, আমরা এখন হিস্ট্রির সবচেয়ে স্ট্রংগেস্ট রুকিকে দেখছি, যে তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে নারুমিকেও সারপাস করে দিয়েছে। তো এখানে কাইজু কিকোরুর উপরে ভারী পড়ছে, এবং যেই তার উপর আক্রমণ করতে যাচ্ছে কিকোরু আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে এবং তার শিল্ডকে অ্যাক্টিভেট করছে, কিন্তু সেই কাইজু তার শিল্ডকে পাঞ্চ করে ভেঙে দেয় এবং তাকে দূরে একটা বিল্ডিংয়ে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে কিকোরুর বাম ফুসফুস এবং বুকের হাড় ড্যামেজ হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন কিকোরু আবার তার অস্ত্র তুলতে শুরু করে, কিন্তু সেই কাইজু এর জন্য মানা করে। আর এই লড়াই দেখে এমন মনে হয় যেন সেই কাইজু কিকোরুর প্রত্যেকটা টেকনিক জানে। অন্যদিকে নারুমিও তার সাইডের কাইজুদের কিছুই করতে পারছে না, এবং সেই কাইজু তার উপর জল দিয়ে আক্রমণ করে আর তাকে একটা জোরদার পাঞ্চ করে,
যার ফলে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়। আর তার সামনের কাইজু এখন বলে, আমি জানি যে তুমি তোমার চোখের সাহায্যে আমার বডির ইলেকট্রিক্যাল পালসগুলোকে রিড করতে পারো এবং আমার মুভ প্রেডিক্ট করতে পারো, কিন্তু তুমি তবু জলের মুভমেন্টস প্রেডিক্ট করতে পারো না। অন্যদিকে হোশিনার দিকের কাইজুও তার উপর ভারী পড়ছে এবং সে তার কাছে এসে তার উপর আক্রমণ করছে, যার ফলে হোশিনারও অনেক চোট লাগে। ওকোনোগি এই সময় বলে, এই কাইজু তো হ্যান্ড টু হ্যান্ড কম্বাটে স্পেশালাইজড। মনে হচ্ছে যেন এটা ভাইস ক্যাপ্টেন হোশিনার মতোই লড়ছে। মনে হচ্ছে যেন এই কাইজুকে শুধু ভাইস ক্যাপ্টেন হোশিনার সঙ্গে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছে। ডিরেক্টর এটা শুনে বলেন, তুমি একদমই ঠিক বলেছ। অ্যানিমালস, ইনসেক্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং কাইজু এগুলো সেই জিনিস যা আমাদের ভয় দেখায়, আর আমরা এগুলোকে স্টাডি করে নিজেদের বাঁচিয়েছি। কিন্তু এমন প্রথমবার হচ্ছে যে আমাদের এনিমি আমাদের স্ট্র্যাটেজিকে আমাদের উপরেই ব্যবহার করছে। যে 5টা নম্বর কাইজু আমাদের উপর এখন আক্রমণ করেছে তাদেরকে স্পেশালি ডিফেন্স ফোর্সকে ধ্বংস করার জন্যই তৈরি করা হয়েছে। এরপরে আমরা একটা ডিফেন্স শেল্টার দেখি যেখানে কাফকার পুরনো বন্ধুরা আছে। তারা জানতে পারে যে টোকুর মেয়ে এখন ঠিক আছে, যার ফলে তারা খুশি হয়। কিন্তু ঠিক তখনই শেল্টারের ভেতরে সবাইকে জানানো হয় যে বাইরে 9.0 ফর্টিটিউডের 5টা কাইজু আক্রমণ করেছে, যার ফলে তাদের মনে হয় যে এখন দুনিয়া শেষ হয়ে যাবে এবং তারা শেল্টারের ভেতরেও সেফ নয়। তখন টোকু চোট লাগা সত্ত্বেও শেল্টারের ভেতরে সাহায্য করতে শুরু করে, কারণ তার বিশ্বাস যে যারা বাইরে লড়াই করছে তারা তাদেরকে অবশ্যই বাঁচাবে। যার ফলে টোকুর সাথীরাও তার সাহায্য করতে শুরু করে। ঠিক তখনই এখানে কাফকা সবাইকে শেল্টারের ভেতরে পাঠাচ্ছিল, আর এই সময় কাফকার কাছাকাছি এলাকায় একটা ধামাকা হয়, যার ফলে কাফকাকে জানানো হয় যে তার স্কোয়াডের উপরে একটা 9.0 ফর্টিটিউডের কাইজু আক্রমণ করেছে। কিন্তু কাফকা এখন কিছুই করতে পারছে না, যার ফলে সে সবাইকে শেল্টারের ভেতরে যাওয়ার জন্য গাইড করতে শুরু করে। তখন এখানে একটা বৃদ্ধা ভয় পাচ্ছে, কিন্তু একটা ছোট মেয়ে তার ডিফেন্স ফোর্সের কার্ড দেখিয়ে এটা বিশ্বাস করায় যে ডিফেন্স ফোর্স খুবই শক্তিশালী এবং তারা তাদেরকে বাঁচাবে। আর কাফকার এই ঘটনা দেখে মিনার সঙ্গে করা প্রমিস মনে পড়ে যায় এবং এখানেই আমরা দেখি দ্বিতীয় ধামাকা হওয়ার পর সবাই খুবই তাড়াতাড়ি শেল্টারের ভেতরে ছুটতে শুরু করে, যার ফলে সেই মেয়ের কার্ডগুলো নিচে পড়ে যায় এবং কাফকা সেই কার্ডগুলো তুলতে সাহায্য করে আর বলে, তুমি ডিফেন্স ফোর্সের সম্পর্কে একদমই ঠিক বলেছিলে। ডিফেন্স ফোর্সে অনেক অ্যামেজিং লোক আছে যারা খুবই শক্তিশালী, তো তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো এখন তাড়াতাড়ি শেল্টারের ভেতরে চলে যাও। তখনই সেই মেয়ে কাফকাকে কার্ডের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং যখন সে জানতে পারে যে কাফকার কাছে কার্ড নেই তখন সে তার সঙ্গে প্রমিস করে যে তার জন্য সে কার্ড অবশ্যই কিনবে। তখনই কাফকাকে জানানো হয় যে তার স্কোয়াড খুবই বিপদে আছে, যার ফলে সে স্কোয়াডের দিকে এগোতে শুরু করে। এদিকে কাইজু একটা প্ল্যাটুন লিডার কোটাকে ধরে ফেলে, যার ফলে রেন খুবই শকড হয়ে যায় এবং এখানে অন্যদিকে বাকি সোলজারদেরও খারাপ অবস্থা। রেন এখন বলে, আর কিচ্ছু করার নেই, কারণ এই কাইজু সেই সব কাইজুদের থেকে স্ট্রং যাদের আমরা আজ পর্যন্ত লড়েছি। আমি সত্যিই আর কিচ্ছু করতে পারছি না। তখনই রিনের মনে পড়ে যে সে একটা প্ল্যাটুন লিডার যাকে নারুমি নিজে বেছে নিয়েছিল, যার ফলে সে কোটাকে বাঁচানোর জন্য কাইজুর উপর আক্রমণ করে এবং কোটা বেঁচে যায়। কিন্তু সেই কাইজু রিনকে পাঞ্চ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। রিন ভাবতে থাকে, আমি খুবই শক্তিশালী হয়ে ক্যাপ্টেন হতে চেয়েছিলাম এবং এটাও চেয়েছিলাম যে ক্যাপ্টেন নারুমি আমাকে নোটিস করুক, এবং তা হয়েছে, যার ফলে আমি ফার্স্ট ডিভিশনের প্লাটুন লিডার হয়েছি এবং ক্যাপ্টেন নারুমির সেই এলিট সোলজার হয়েছি যার ওপর তার পুরো ভরসা আছে। এই সময় রিনের ভেতরে জোশ ভরে যায়, কিন্তু সে বুঝতে পারে যে সে সেই কাইজুকে হারাতে পারবে না, যার ফলে সে সিদ্ধান্ত নেয় যে সে এখন শেষ দম পর্যন্ত সেই কাইজুর সঙ্গে লড়বে, যাতে সে জানতে পারে যে সেই কাইজুর দুর্বলতাটা কী এবং সেইটাই সে নারুমিকে বলবে। তখন সে সেই কাইজুর ওপর আক্রমণ করে, কিন্তু কাইজুর কিছুই হয় না এবং সেই কাইজু রিনকে পাঞ্চ করে ফ্লাইওভার ভেঙে নিচে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে রিনের মনে হতে থাকে যে এখন তার সময় শেষ। কিন্তু সে এখন মরতে চায় না। তখন সেই কাইজু আবার তার উপর আক্রমণ করে, কিন্তু আমরা দেখি এবার কাফকা এসে তাকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে রিন বলে, তুমি এখানে কি করছো? কাফকা বলে, প্ল্যাটুন লিডার, আমি জানি যে আপনি আমাকে দূরে থাকতে বলেছিলেন, তো তাই আমি এই ভুলের জন্য যে কোনো রকমের শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু এখন আমি পেছনে থাকতে পারছি না। রিন বলে, কাফকা, তুমি পেছনেই থাকো, তুমি এখন মরতে পারো না, কারণ এই দেশের এখনও তোমাকে দরকার। কাফকা এর উত্তরে বলে, আমার চিন্তা করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি টেনশন নেবেন না, আমি হারবো না,
এবং এই কাইজুকে আমি একটা চেয়ারের মতো ফোল্ড করে দেব। আর এরপরেই কাফকা কাইজু নাম্বার 8-এ কনভার্ট হয়ে যায় আর কাইজু নাম্বার 9ও এটা জানতে পেরে যায়। কিন্তু কাইজু নাম্বার 9 এরপর কী প্ল্যান করে রেখেছে তা আর আমরা জানতে পারি না, কারণ এই সিজন এখানেই শেষ। সত্যিই খুবই খারাপ একটা জায়গাতেই শেষ করেছে। খুব জানতে ইচ্ছা করছে না যে এরপর কী হবে। তাহলে আপনারা কি চান যে আমরা কাইজু নাম্বার 8-এর মাঙ্গা সিরিজটাকেও এক্সপ্লেন করি? যদি চান তাহলে কমেন্টে এক্সপ্লেন মাঙ্গা অবশ্যই লিখবেন। আর এই পুরো সিজনটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে সম্ভবত মাঙ্গা সিরিজে বা অন্য কোনো ভিডিওতে।